হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে আলোচনা করব হচ্ছে নিট ক্রয়ের পরিমাণ। তো নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা একটা ফরম্যাট তৈরি করেছি। তো এই ফরম্যাটের বাইরে কোনো এন্ট্রি আশা করি আসবে না পরীক্ষায়, অর্থাৎ সকল ধরনের নিট ক্রয়ের মধ্যে যত ধরনের এন্ট্রি অন্তর্ভুক্ত হয় সকল এন্ট্রির সমন্বয়ে আমরা একটি ফরম্যাট তৈরি করেছি। দেখো ফরম্যাটটি, যদি প্রশ্নে কখনো নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করার কথা বলা থাকে তো সেক্ষেত্রে তোমরা কিভাবে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করবে। প্রথমত হচ্ছে পণ্য ক্রয়, নগদ প্লাস ধারে, অর্থাৎ পণ্য ক্রয় সেক্ষেত্রে যদি ধারে কিংবা নগদে হয় দুটোই আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা আনুমানিক কাল্পনিক একটি টাকার পরিমাণ নিয়েছি যে 20,000 টাকা নগদ প্লাস ধারে। তারপর এর সাথে যোগ করতে হবে আমাদের 3টি দফা সাধারণত থাকে। এক হচ্ছে অলিখিত ক্রয়, সেটা ধারে বা নগদে যা হিসাবভুক্ত করা হয়নি, তো সেটা থাকলে সেটা যোগ করতে হবে। তারপর হচ্ছে ভুলবশত বিক্রয়, হিসাবে লিপিবদ্ধ ক্রয় 1,000 টাকা। আমরা এখানে 1,000 টাকা এগুলো কিন্তু সবই কাল্পনিক টাকা আমরা ধরেছি, ধরে একটি ফরম্যাট সাজিয়েছি। তারপর তার সাথে যোগ করতে হবে পথিমধ্যে পণ্য 2,000 টাকা, মানে এটাতে আমরা সাপোজ ধরেছি। দেখো এই 3 ধরনের যদি কোনো দফা থাকে তো সেক্ষেত্রে আমাদের নিট ক্রয়ের ক্ষেত্রে আমাদের এই দফাগুলো যোগ করতে হবে, এন্ট্রিগুলো যোগ করতে হবে। তো দেখো এখানে 1,000 1,000 যদি যোগ করি আমাদের হবে 2,000 আর 2,000 4,000। তো 4,000 আর এই 20,000 থেকে আমরা 4,000 যোগ করেছি, আমাদের হয়েছে 24,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট ক্রয়। মোট ক্রয়, তো দেখো মোট ক্রয় পর তারপর আমাদের কি করতে হবে, সেখান থেকে বাদ দিতে হবে ক্রয় ফেরত, যদি ক্রয় ফেরত প্রশ্নে থাকে। তো ক্রয় ফেরত থাকলে সেটিও আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তারপরে কারবারি বার্তা বা ক্রয় বার্তা যদি থাকে প্রশ্নে তো সেক্ষেত্রে সেটা বাদ দিতে হবে। মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন সেটা থাকলে সেটাও মাইনাস করতে হবে। বিনামূল্যে পণ্য বিতরণ বা বিজ্ঞাপন বাবদ সেটা থাকলে সেটাও মাইনাস করতে হবে। তারপর হচ্ছে আগুনে বিনষ্ট বা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত পণ্য যদি থাকে সেটা করতে হবে। আসবাবপত্র বা সম্পদ ক্রয় যা ভুলবশত ক্রয়ভুক্ত করা হয়েছে, তো সেক্ষেত্রে সেটাও আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। এরপর আছে হচ্ছে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি, তো এটাও মাইনাস করতে হবে। তো দেখো এখানে আমরা আনুমানিক যে টাকাগুলো ধরেছিলাম তার যোগফল হবে আমাদের, যোগ করলে হবে 8,000 টাকা। তো 8,000 টাকা, এখন এই 24,000 টাকা থেকে যদি আমরা 8,000 টাকা মাইনাস করি আমাদের হবে 16,000 টাকা। তো এটা হচ্ছে আমাদের ভ্যাট পূর্ববর্তী নেট ক্রয়। এখন যদি প্রশ্নে কোথাও ক্রয় ভ্যাট বলা থাকে বা ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে তো সেই ক্ষেত্রে সেটা বাদ দিতে হবে। তো বাদ ক্রয় ভ্যাট যদি ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তো সেক্ষেত্রে দেখো এখন 16,000 টাকা, ধরো ক্রয়ের সাধারণত 15% হয়ে থাকে, তো সেক্ষেত্রে 15% ধরি 16,000 টাকার উপরে, তাহলে আমাদের হবে 2,087 টাকা। 2,087 টাকা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের হবে 13,913 টাকা, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের প্রকৃত নিট ক্রয়। যদি কোনো অঙ্কে তোমাদের ক্রয় ভ্যাটটা না থাকে তবে এই টাকাটি হবে তোমাদের নিট ক্রয়, প্রকৃত নিট ক্রয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। তো সেই ক্ষেত্রে আমি এখানে কিছু বিশেষ কিছু এন্ট্রি আছে যেগুলোর ব্যাখ্যা আমি এখানে নিচে আলোচনা করেছি। দেখো এই ফরম্যাটের বিশেষ এন্ট্রিগুলোর ব্যাখ্যা। পথিমধ্যে পণ্যটা কি আমাদের একটু বুঝিনি আমরা। দেখো যদি পণ্য কেনা হয়েছে কিন্তু এখনো গোদামে পৌঁছায়নি তবে তা ক্রয়ের অংশ হিসেবে যোগ করতে হবে। পণ্য কেনা হয়েছে, সেই পণ্য এখনো গোদামে পৌঁছায়নি, সেই ধরনের পণ্য আমাদের ক্রয়ের মধ্যে অংশ হিসেবে যোগ করতে হবে। তারপর দেখো সম্পদ ক্রয়, অনেক সময় আসবাবপত্র বা মেশিনারি ক্রয় বা সম্পদ ক্রয় ভুলে পণ্য ক্রয়ের মধ্যে ঢুকে যায়, সেটি অবশ্যই বাদ দিতে হবে। দেখো সম্পদ ক্রয় আর পণ্য ক্রয় দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তো সেক্ষেত্রে সম্পদ যদি ক্রয় করা হয় সেক্ষেত্রে সেটা পণ্য ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত বা নিট ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না, সেটি অবশ্যই বাদ দিতে হবে, কারণ এটি পণ্য নয়, এটি সম্পদ। তারপর হচ্ছে বিনষ্ট পণ্য, যদি বীমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দেয় তবু ক্রয় থেকে পুরো বিনষ্ট পণ্য করতে হবে, বাদ দিতে হবে। অর্থাৎ আমরা অনেক সময় পণ্যের জন্য বীমা করে থাকি, তো সেক্ষেত্রে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিলেও আমাদের কি করতে হবে, তবু এই ক্রয় থেকে পুরো বিনষ্ট পণ্য বাদ দিতে হবে। তারপর হচ্ছে ক্রয় ভ্যাট, এই ভ্যাট বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্রয় ভ্যাটটা থাকে অনেক সময়। তো সেই ক্ষেত্রে দেখো ভ্যাট দেখো এখানে আমি ভ্যাট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেছি। তুমি যদি নিট ক্রয় নির্ণয় করো এবং প্রশ্নে বলা থাকে ভ্যাট অন্তর্ভুক্ত আছে,
তবে সেই অন্তর্ভুক্ত ভ্যাটটি ভ্যাট পূর্ববর্তী নিট ক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হবে। খেয়াল করছো? অর্থাৎ যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে ভ্যাট পূর্ববর্তী নিট ক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হবে, যেটা আমরা এখানে দেখো দেখিয়েছি। এই যে ভ্যাট পূর্ববর্তী নিট ক্রয়, সেখান থেকে বাদ দিতে হবে। এখানে এই টাকাটা আমরা একটু স্পেস দিয়ে নিচে দিই। দেখো এখানে হচ্ছে এই ভ্যাট পূর্ববর্তী নিট ক্রয় হচ্ছে 16,000 টাকা। তো সেখান থেকে আমরা বাদ দিয়েছি ক্রয় ভ্যাট, এই যে 15% ধরলে যেটা আসে আমাদের 2087 টাকা, অর্থাৎ 16,000 টাকার উপর যদি আমরা 15% ভ্যাট ধরি তো সেক্ষেত্রে 2087 টাকা হবে। তো দেখো এখানে বলা হয়েছে যে তবে সেই অন্তর্ভুক্ত ভ্যাটটি ভ্যাট পূর্ববর্তী নিট ক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হবে। কারণ ভ্যাট আপনার টাকা বা খরচ নয়। আসলে ভ্যাটটা কিন্তু আপনার টাকা বা খরচ নয়, এটি হচ্ছে সরকারের টাকা যা আপনার মাধ্যমে আদান প্রদান হচ্ছে। এটি একটি সাময়িক দায় বা সম্পদ। এখন আসি, ভ্যাট কখনো আপনার জন্য সম্পদ। ভ্যাট কিন্তু একটি চলতি সম্পদ, কখনো চলতি সম্পদ, কখনো চলতি দায়। তো কখনো আপনার জন্য সম্পদ বা চলতি সম্পদ। আপনি যখন পণ্য ক্রয় করেন তখন বিক্রেতাকে পণ্যের দামের সাথে ভ্যাটও দিয়ে আসেন। একে বলা হয় ক্রয় ভ্যাট বা ইনপুট ভ্যাট। তারপরে আসি, সরকার আপনাকে সুযোগ দেয় যে পরে যখন আপনি পণ্য বিক্রয় করেন, অর্থাৎ একসময় আমরা যখন পণ্য ক্রয় করি তখন কিন্তু ক্রয়ের সাথে ভ্যাটের টাকাটা আমরা পরিশোধ করে আসি। আবার সেই পণ্য টিকি করে আবার একসময় বিক্রয় করি, তো সেক্ষেত্রে সরকার আপনাকে সুযোগ দেয় যে পরে যখন আপনি পণ্য বিক্রয় করবেন তখন ক্রেতার কাছ থেকে আদায় করা ভ্যাট থেকে এই অগ্রিম দেওয়া ভ্যাটটুকু কেটে রাখতে পারবেন। অর্থাৎ আপনি আগে ক্রয়ের সময় যে ভ্যাট প্রদান করেছেন সেটা বিক্রয়ের সময় পণ্য বিক্রি করে যে ভ্যাট আদায় করবেন সেখান থেকে আপনার আগের টাকাটা পাবেন। যেহেতু এই টাকাটি ফেরত পাচ্ছেন আর সমন্বয় করতে পারছেন, এটি আপনার জন্য সম্পদ। এখন আসি, ভ্যাট কখন দায় বা চলতি দায়। আপনি যখন ক্রেতার কাছে পণ্য বিক্রি করেন তখন তার কাছে থেকে ভ্যাট আদায় করেন। একে বলা হয় বিক্রয় ভ্যাট বা আউটপুট ভ্যাট। এই আদায় করা ভ্যাটের টাকা আপনার নিজের নয়, এটি সরকারের প্রাপ্য। অর্থাৎ যখন বিক্রি করবেন তখন কিন্তু ওই টাকাটা আপনার না, ওটা সরকারকে পরিশোধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই টাকা সরকারকে জমা না দিচ্ছেন ততক্ষণ এটি আপনার কাছে একটি সাময়িক দায়, কারণ পরিশোধ করতে হবে আপনাকে। ঠিক আছে, একটি বাস্তব উদাহরণের মাধ্যমে ভ্যাট কিভাবে সম্পদ বা দায় হিসেবে কাজ করে তা নিচে দেখানো হলো। দেখেন, আপনি শার্ট তৈরির জন্য 1,000 টাকার কাপড় কিনলেন, কাপড়ের দাম 1,000 টাকা, ভ্যাট 15% সমান 1,000 ইন্টু উপরে 15 নিচে 115। এটা কিন্তু ভ্যাট ধরার একটা নিয়ম সূত্র। 15% হলে 15টা উপরে যাবে, নিচে 115। 20% হলে উপরে 20, নিচে 120। তো তারপরে দেখো 1,000 টাকা সাথে 15 গুণ করে ভাগ করলে আমাদের হবে 150। অর্থাৎ আপনি দিলেন 1,150 টাকা। এখানে এই 150 টাকা আপনার একটি সম্পদ, কারণ এই টাকাটি আপনি সরকারকে অগ্রিম দিয়ে রেখেছেন যা পরে বিক্রয়ের সময় থেকে আদায় করা টাকা থেকে কেটে রাখতে। যখন আপনি আবার এই বিক্রয় করবেন তখন ভ্যাট যার কাছ থেকে কিন্তু ভ্যাট সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরবর্তীতে যখন সরকারকে দিবেন আপনার এই 150 টাকা আপনি পাবেন। ধাপ 2, এই শার্টটি 1500 টাকায় বিক্রি, আপনি শার্টের দাম 1500 টাকা, 15% সমান 1500 ইন্টু উপরে 15, 100, তো ভ্যাট হবে আমাদের 225 টাকা। ক্রেতা আপনাকে দিল 1725 টাকা। এখন এই 225 টাকা আপনার জন্য একটি দায়, কারণ এই টাকাটি আপনার নিজের নয়, এটি ক্রেতার কাছ থেকে নিয়েছেন সরকারকে দেওয়ার জন্য। এখন সরকারকে যখন ভ্যাট প্রদান করবেন তখন কিন্তু আবার ভ্যাট সমন্বয় করতে হবে। অর্থাৎ এই 225 টাকা থেকে আপনি যে 150 টাকা দিচ্ছেন সেটি আপনি রেখে দিবেন। অর্থাৎ 225 টাকা থেকে 150 টাকা মাইনাস করলে হবে 75 টাকা। এই 75 টাকা কি করবেন, আপনি সরকারকে প্রদান করবেন। তো এই হচ্ছে আমাদের ভ্যাটের আসলে পূর্ণাঙ্গ একটি হিসাব ধারণা। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যারা নিট ক্রয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, আশা করি এই ভিডিওটি, এই ফরম্যাটটি দেখার পর আর নিট ক্রয় নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো পরবর্তী আরো প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।